উনিশ শতকের বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্ত একটা নতুন যুগের সৃষ্টি করেছিলেন। ঠিক তার সমকালীন কবি বিহারীলাল চক্রবর্তীও সেই কাব্যধারার বাইরে গিয়ে আরেকটি নতুন ধারার সৃজন করেছিলেন। ইংরেজি রোমান্টিক যুগের পর সেলি কিটস যেমন একটা নতুন কাব্যধারার সূচনা করেছিলেন, যাকে সমালোচকরা বলেন রোমান্টিক রিভাইভাল, বাংলাতেও বিহারীলাল চক্রবর্তী যে নতুন কাব্যধারার সূচনা করেছিলেন তাকেও আমরা রোমান্টিক রিভাইভাল বলতেই পারি। অনেকেই মনে করেন বিহারীলাল বাংলা কাব্যের বিশুদ্ধ গীতি কবি। বিহারীলালের গীতিধর্মে যে স্বাচ্ছন্দ্য রয়েছে তা পাঠককে আকৃষ্ট করে, তাই অনেকেই মনে করেন যে বাংলা গীতি কবিতার জন্ম বিহারীলালের হাত ধরেই। উনিশ শতকের শুরুতে আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে মানবিকতার প্রাধান্য বাড়তে থাকলো এবং কিভাবে আধ্যাত্মিকতার প্রভাব লঘু হতে শুরু করলো। এর স্পষ্ট প্রভাব আমরা দেখতে পেলাম রামনিধি গুপ্তের টপ্পা গানে নিধুবাবু। পরবর্তীকালে তারই পরিণত রূপ আমরা পেলাম বিহারীলাল চক্রবর্তীর কাব্যে। বিহারীলালের যে কবি ভাষার সারল্য এবং অকৃত্রিমতা তা অনেকের কাছেই প্রশংসা পেয়েছে। একথা ঠিক যে তার ভাষার মধ্যে একটা অকৃত্রিম সারল্য রয়েছে। আসলে তিনি কারণ মন তুষ্টি করার জন্য কিছু লিখে যাননি, নিজে যা মনে করতেন তাই বিবৃত করতেন। বলা যায় তিনি আত্মভোলা মানুষ ছিলেন। এ কারণেই লেখার আনন্দেই তিনি লিখতেন। যশের আশা, খ্যাতির আশা এসব তিনি করতেন না, তিনি নিজের মনের আনন্দেই রচনা করে যেতেন। এই ভিডিওটিতে আমরা বিহারীলাল চক্রবর্তীর সম্পর্কে সাধারণ ধারণা প্রথমে নিয়ে নেব, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তারপর তার রচিত গ্রন্থ সম্পর্কে যতটা সম্ভব তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা এর বাইরেও বিহারীলাল চক্রবর্তীকে নিয়ে নতুন কিছু জানতে চায় বা আরও ডিটেলসে গবেষণা করতে চায়, তাদের জন্য কিছু গ্রন্থের তালিকা আমি দিয়ে দেবো যা বিহারীলালকে কেন্দ্র করে আলোচিত হয়েছে, এবং পাশাপাশি দু একটি রিসার্চ পেপারের কথা বলবো যেখানে বিহারীলাল সম্পর্কে আরও ডিটেলসে গবেষণা করা হয়েছে, তার কাব্যের নানান দিককে অ্যানালাইসিস করে দেখানো হয়েছে। খুব যারা আগ্রহী পাঠক তারা এই গবেষণাপত্রগুলি দেখতে পারেন। যাই হোক, এই ভিডিওর শুরুতেই আমরা বিহারীলালের ব্যক্তি জীবন সম্পর্কে সামান্য তথ্য জেনে নেব। প্রথমেই বলা ভালো, বিহারীলাল চক্রবর্তী কিন্তু কোনো প্রকার আত্মজীবনী লেখেননি বা আত্মকথা বলে যাননি। আমরা তার বন্ধুর স্মৃতিকথা থেকে কিছু তথ্য পেয়েছি এবং সমকালীন পত্রপত্রিকা থেকে কিছু তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে যতটুকু জানতে পারা গেছে সেটাই এখানে ছাত্রছাত্রীদের সাথে শেয়ার। বিহারীলাল চক্রবর্তী বেঁচে ছিলেন 59 বছর, 1835 থেকে 1894। 1835 সালের 21শে মে কলকাতার নিমতলা স্ট্রিটের অক্ষয়চন্দ্র দত্ত লেনের বাড়িতে বিহারীলাল চক্রবর্তীর জন্ম হয়। খুব কম বয়সে তিনি তার মাকে হারান, অর্থাৎ মাত্র 4 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছিলেন এবং তিনি পিতার একমাত্র সন্তান ছিলেন। পিতার নাম দীননাথ চক্রবর্তী। মায়ের মৃত্যুর স্মৃতিতে বিহারীলাল একটি কবিতা লিখেছিলেন যা সাধের আসন কাব্যগ্রন্থের অন্তর্গত, এবং এই কবিতাটি প্রকাশিত হয়েছিল মালঞ্চ নামক পত্রিকাতে। বিহারীলাল প্রথমে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে পড়াশুনো করেন, তারপর অধ্যয়ন করেছিলেন সংস্কৃত কলেজে। তার বন্ধু কৃষ্ণকমল ভট্টাচার্যের স্মৃতিকথা থেকে আমরা জানতে পারি যে বিহারীলাল রঘুবংশ, মুদ্রা রাক্ষস, কুমার সম্ভব, উত্তরচরিত, শকুন্তলা বা ভারবী সব তার কাছেই অধ্যয়ন করেছিলেন। এর পাশাপাশি বন্ধুত্ব ঘনিষ্ঠ হওয়ার পর কৃষ্ণকমল ভট্টাচার্যের সান্নিধ্যেই বিহারীলাল শেক্সপিয়ার, সেলি, কিটস অর্থাৎ ইংরেজি সাহিত্যের সাথে খুব ভালোভাবে পরিচিত হবার সুযোগ পেয়েছিলেন। যদিও বলা ভালো তার প্রিয় গ্রন্থ ছিল কালিদাসের লেখা এবং ভবভূতির লেখা গ্রন্থ। বিহারীলালের যে প্রথম বিবাহ হয়েছিল অভয়া দেবীর সাথে, তিনি অকালে মারা যান মৃত পুত্র সন্তান প্রসব করে। এ কারণে বিহারীলাল পরবর্তীকালে 19 বছর বয়সে দ্বিতীয় বিবাহ করেন। এই দ্বিতীয় স্ত্রীর নাম কাদম্বিনী দেবী। বিহারীলালের 6টি পুত্র এবং 6টি কন্যা ছিল। প্রসঙ্গত বলা প্রয়োজন
যে বিহারীলাল 59 বছরে মারা যাবার পর অক্ষয় কুমার বড়াল তার স্মৃতিতে একটি অসাধারণ মর্মস্পর্শী কবিতা লিখেছিলেন। যাই হোক, এবার আমরা আলোচনা করব বিহারীলালের যে লেখা, প্রকাশিত প্রবন্ধ, সম্পাদনা বা অন্যান্য গ্রন্থ নিয়ে আলোচনাতে। প্রথমেই বলবো, বিদ্যার্থ সংগ্রহ নামক যে পত্রিকা, সেখানে বিহারীলাল প্রথম লিখেছিলেন স্বপ্ন দর্শন নামক গদ্য রচনা, এবং এর সাথে তার বন্ধু কৃষ্ণকুমল ভট্টাচার্যের লেখা দুরাকাঙ্ক্ষের বৃথা ভ্রমণ এই গ্রন্থের সমালোচনা প্রকাশ করেছিলেন। ঠিক একই সময়ে তিনি অবোধ বন্ধু নামক মাসিক পত্রের সম্পাদনা শুরু করেন। এই মাসিক পত্রেই তার প্রেম প্রবাহিনী, বঙ্গসুন্দরী ইত্যাদি কাব্যগ্রন্থের কবিতাগুলি প্রকাশিত হয়েছিল। আমরা তার যে সারদামঙ্গল নামক বিখ্যাত অতি চর্চিত গ্রন্থের কথা শুনি, সেটি আর্য দর্শন নামক মাসিক পত্রে প্রকাশিত হয়েছিল। এছাড়াও বিহারীলাল চক্রবর্তী যে সকল পত্রপত্রিকায় লেখালেখি করতেন বা যার সাথে যুক্ত ছিলেন, সেই পত্রিকাগুলির নাম হল সাহিত্য, সংক্রান্তি, অবোধবন্ধু, পূর্ণিমা, প্রয়াস, জন্মভূমি, আর্য দর্শন, ভারতী, কল্পনা, মালঞ্চ, প্রদীপ, বান্ধব, সোমপ্রকাশ। এই সব পত্রিকার সাথেই তিনি খুব ভালোভাবে যুক্ত ছিলেন এবং নিজের রচনা প্রকাশ করতেন। এই প্রসঙ্গে বলা দরকার যে বিহারীলালের কাব্যের প্রভাব রবীন্দ্রনাথও স্বীকার করেছিলেন। রবীন্দ্রনাথ তার সম্পাদিত সাধনা পত্রিকার 1301 সংখ্যাতে এই ঋণ স্বীকারের কথা অকপটে স্বীকার করেছেন। অন্যদিকে রবীন্দ্রনাথের যে আধুনিক সাহিত্য নামক গ্রন্থটি রয়েছে, সেখানে বিহারীলাল নাম দিয়ে তিনি যে প্রবন্ধ লিখেছেন, সেখানে অবোধ বন্ধু মাসিক পত্র সম্পর্কে তিনি একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যটি আমাদের জানা প্রয়োজন। কি লিখছেন রবীন্দ্রনাথ সেখানে? তিনি লিখছেন, বঙ্গদর্শনকে যদি আধুনিক বঙ্গ সাহিত্যের প্রভাত সূর্য বলা যায়, তবে ক্ষুদ্রায়তন অবোধ বন্ধুকে প্রত্যুষের শুকতারা বলা যাইতে পারে। বিহারীলাল চক্রবর্তীর কাব্যের যে ধারা বা রচনার যে গুণ, এতে আকৃষ্ট হয়ে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এনারা ওনার সাথে পরিচিত হয়েছিলেন, এবং ধীরে ধীরে ঠাকুর বাড়িতে বিহারীলালের যাতায়াত বেড়েছিল। আমরা যে ছবিটি বিহারীলালের দেখতে পাই বিভিন্ন গ্রন্থের মধ্যে, সেটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের আঁকা, পেন্সিলে করে আঁকা একটি স্কেচ। সেই ছবিটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি দেখা যায়। এরপর আমরা বিহারীলাল চক্রবর্তী যে সকল গ্রন্থ রচনা করেছেন তার প্রকাশসাল এবং অন্যান্য ডিটেল তথ্য আলোচনা করব। বিহারীলালের বঙ্গ সুন্দরী নামক গ্রন্থের কথা। ক্ষেত্রনাথ ভট্টাচার্য সম্পাদিত এডুকেশন গেজেট নামক পত্রিকাতে এই গ্রন্থটির প্রথম সমালোচনা প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থটিতে মোট 10টি সর্গ রয়েছে এবং এই গ্রন্থটির রচনাকাল 1867 এবং প্রকাশসাল হল 1869। এই গ্রন্থের প্রথম যে সর্গ, তার নাম উপহার, এবং স্বর্গের প্রথমেই আমরা লক্ষ্য করি যে ভবভূতির একটি সংস্কৃত শ্লোক দিয়ে তিনি রচনা শুরু করেছেন। এই যে প্রথম স্বর্গ, এতে মোট 52টি 5 লাইনের কবিতা রয়েছে। দ্বিতীয় স্বর্গের নাম নারী বন্দনা, এবং এখানে মোট 45টি 4 লাইনের কবিতা রয়েছে। তৃতীয় স্বর্গের নাম সুরবালা, এখানে রচনার শুরুতে কালিদাসের সংস্কৃত শ্লোক রয়েছে এবং এখানে মোট 101টি 4 লাইনের কবিতা রয়েছে। চতুর্থ যে স্বর্গ, চতুর্থ স্বর্গের নাম পরাধিনী। এই পরাধিনীর শুরুতে তিনি ভারবীর গ্রন্থ থেকে সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে রচনা শুরু করেছেন এবং এর মধ্যে মোট 47টি 4 লাইনের কবিতা রয়েছে। পঞ্চম স্বর্গের নাম করুণা সুন্দরী, এখানে রচনার শুরুতেই লর্ড বায়রনের কবিতার উক্তি রয়েছে এবং এই স্বর্গে মোট 16টি 4 লাইনের কবিতা রয়েছে। অন্যদিকে ষষ্ঠ স্বর্গের নাম হলো বিষাদিনী, এখানেও শুরুতেই ভবভূতির সংস্কৃত শ্লোক রয়েছে এবং এই স্বর্গে মোট 4 লাইনের কবিতার সংখ্যা হলো 26টি। সপ্তম স্বর্গের নাম হলো প্রিয় সখী, এই স্বর্গটিও ভবভূতির সংস্কৃত শ্লোক দিয়ে শুরু করা হয়েছে, যেখানে 4 লাইনের কবিতার সংখ্যা রয়েছে 31টি। অষ্টম স্বর্গের নাম হলো বিরোহিনী, এর শুরুতে হর্ষদেবের গ্রন্থের সংস্কৃত শ্লোক রয়েছে এবং এর মধ্যে মোট 5টি গীতি রয়েছে এবং 4 লাইনের কবিতার সংখ্যা হলো 51টি। নবম স্বর্গের নাম হলো প্রিয়তমা, এখানেও
ভবভূতির গ্রন্থের শ্লোক দিয়ে রচনা শুরু করেছেন বিহারীলাল, যার মধ্যে 4 লাইনের কবিতার সংখ্যা হলো 44টি। দশম স্বর্গের নাম হলো অভাগিনী, এটি শেষ স্বর্গ। এর শুরুতে কালিদাসের গ্রন্থ থেকে সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে রচনা শুরু করেছেন এবং এই স্বর্গের মধ্যে 4 লাইনের কবিতার সংখ্যা হলো 46টি। এই বঙ্গসুন্দরী কাব্য সম্পর্কে আমরা ডিটেলস তথ্য জানতে পারলাম। পরবর্তী যে গ্রন্থটির কথা আমরা বলবো তার নাম হলো সঙ্গীত শতক। এই সঙ্গীত শতক গ্রন্থটির প্রথম প্রকাশ 1862-তে। এর মধ্যে মোট 100টি সঙ্গীত রয়েছে। এই সঙ্গীতগুলি বিভিন্ন প্রকার রাগ রাগিণীতে রচিত। রাগ রাগিণীগুলির নাম প্রতিটি সঙ্গীতের শুরুতেই দেওয়া রয়েছে। এরপর আমরা বলবো তার বিখ্যাত রচনা অতি চর্চিত শারদামঙ্গল কাব্যের কথা। শারদামঙ্গল কাব্যের রচনাকাল 1870, কিন্তু প্রকাশ সাল 1874, অর্থাৎ 4 বছর পরে, এবং সম্পূর্ণ যে রচনা তার প্রকাশ সাল হলো 1879। এই কাব্যের শুরুতেই আমরা দেখি যে তিনি তার বন্ধু অনাথ বন্ধু রায়কে এই কাব্য সম্পর্কে কিছু কৈফিয়ত দিয়েছেন এবং সেটি কাব্যের শুরুতে ছাপা রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ, আগ্রহী পাঠক এই অংশটা পড়ে দেখতে পারে। শারদামঙ্গল কাব্যের যে প্রথম স্বর্গ তাতে মোট 35টি কবিতা রয়েছে। দ্বিতীয় স্বর্গে রয়েছে 22টি শ্লোক বা কবিতা। তৃতীয় স্বর্গে রয়েছে 42টি কবিতা। চতুর্থ স্বর্গে কবিতার সংখ্যা হলো 28টি এবং পঞ্চম স্বর্গ অর্থাৎ শেষ যে স্বর্গ তাতে কবিতার সংখ্যা হলো 26টি। এর পরবর্তী যে গ্রন্থের কথা বলবো তার নাম মায়া দেবী। এই গ্রন্থটির প্রথম প্রকাশ 1882 এবং এর মধ্যে মোট 33টি শ্লোক রয়েছে। এরপর বলবো শরৎকাল নামক গ্রন্থটির কথা, বিহারীলাল রচিত শরৎকাল নামক গ্রন্থটির কথা। এই যে গ্রন্থটি, এর মধ্যে কয়েকটি বিভাজন রয়েছে। সেই বিভাজনগুলির কি নাম? প্রভাত সঙ্গীত, মধ্যাহ্ন সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, নিশীথ সঙ্গীত এবং নিশান্ত সঙ্গীত। এই 5টি বিভাজন রয়েছে। এই 5টি বিভাজনে প্রচুর কবিতা রয়েছে। তবে বলা ভালো, প্রভাত সঙ্গীত, মধ্যাহ্ন সঙ্গীত ও সন্ধ্যা সঙ্গীত এই 3টি প্রকাশিত হয়েছিল 1882-তে এবং নিশীথ সঙ্গীত ও নিশান্ত সঙ্গীত প্রকাশিত হয়েছিল 1892-এ। এরপর যে গ্রন্থটির কথা বলবো ধূমকেতু। ধূমকেতু বিহারীলালের লেখা একটি গ্রন্থ। আমরা জানি যে ধূমকেতু বলে নজরুল সম্পাদিত পত্রিকাও রয়েছে। এখানে বিহারীলাল রচিত যে ধূমকেতু গ্রন্থ তার কথা বলবো। এই গ্রন্থটির প্রথম প্রকাশ 1899। এই গ্রন্থের মধ্যে 4 লাইনের কবিতা রয়েছে 27টি। এরপর বলবো দেবরানী নামক গ্রন্থের কথা, যার প্রথম প্রকাশ 1882-তে, যেখানে কবিতার সংখ্যা হলো 26। পরবর্তী যে গ্রন্থ তার নাম হলো বাউল বিংশতি। প্রথম প্রকাশ 1887। এর মধ্যে প্রথম দল এবং দ্বিতীয় দল মিলিয়ে মোট 20টি বাউল গান রয়েছে। প্রথম দল প্রথমে গান করেছে, তারপর দ্বিতীয় দল, এইভাবে গ্রন্থটি সাজানো রয়েছে। এরপর যে গ্রন্থটির কথা বলবো তার নাম নিসর্গ সঙ্গীত। এর প্রথম প্রকাশ 1881। এর মধ্যে 10টি সঙ্গীত ও 6টি কবিতার সংকলন রয়েছে। তারপর বলবো অত্যন্ত বিখ্যাত রচনা সাধের আসন নামক গ্রন্থের কথা। এর সাথে কাদম্বরী দেবীর স্মৃতিকথা যুক্ত রয়েছে এবং এই সাধের আসনের যে ছবি তার মধ্যে একটি লেখা আমরা পাই। লেখাটি কি সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আসনের মাঝে কি লেখা ছিল? এই যে সাধের আসন, এই গ্রন্থটিও মোট 10টি স্বর্গে বিভক্ত। এই 10টি স্বর্গের কি কি নাম? সাধের আসন গ্রন্থের 10টি স্বর্গের কি কি নাম? প্রথম স্বর্গের নাম হলো মাধুরী, দ্বিতীয় স্বর্গের নাম হলো গোধূলি ও নিশীথে, তৃতীয় স্বর্গের নাম হলো প্রভাত ও যোগেন্দ্রবালা, চতুর্থ স্বর্গের নাম হলো নন্দন কানন, পঞ্চম স্বর্গের নাম হলো অমরাবতীর প্রবেশ পথ, ষষ্ঠ স্বর্গের নাম হলো কে তুমি, সপ্তম স্বর্গের নাম হলো মায়া, অষ্টম স্বর্গের নাম হলো শশীকলা, স্থির সৌদামিনী ও বীণা, নবম স্বর্গের নাম হলো আসনদাত্রী দেবী এবং শেষ 10ম স্বর্গের নাম হলো পতিব্রতা। এই 10টি স্বর্গ মিলিয়ে সাধের আসন গ্রন্থটি রচিত। এরপর বলবো যে গ্রন্থের কথা তার নাম নিসর্গ সন্দর্শন। এই যে নিসর্গ সন্দর্শন নামক গ্রন্থটি, এটি বিহারীলাল চক্রবর্তী উপহার স্বরূপ সমর্পণ করেছিলেন
শ্রীযুক্ত ব্রজেন্দ্র কুমার সেন মহাশয়কে। প্রসঙ্গত উল্লেখ্য যে বিহারীলাল চক্রবর্তী যতগুলি গ্রন্থ লিখেছিলেন তার মধ্যে কোনো গ্রন্থই আমরা দেখতে পাই না তিনি কাউকে উৎসর্গ করেছিলেন, একমাত্র এই গ্রন্থটি ছাড়া। যাই হোক, এই গ্রন্থটি মোট 7টি স্বর্গে বিভক্ত। এর তৃতীয় এবং চতুর্থ স্বর্গ রচিত হয়েছিল 1863-তে, প্রথম এবং দ্বিতীয় স্বর্গ রচিত হয়েছিল 1865-তে এবং পঞ্চম স্বর্গ রচিত হয়েছিল 1867-তে এবং সব স্বর্গগুলি মিলিয়ে এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1870 সালে। এরপর আসছে বন্ধু বিয়োগ নামক গ্রন্থের কথা, যার প্রথম প্রকাশ 1870। এই গ্রন্থের 4টি স্বর্গ মিলিয়ে মোট পংক্তির সংখ্যা 1090। তারপর আমরা বলবো প্রেম প্রবাহিনী নামক গ্রন্থের কথা। এই গ্রন্থটি মোট 5টি স্বর্গে বিভক্ত। এতে 1128টি পংক্তি রয়েছে এবং এর প্রথম প্রকাশ হলো 1870। এরপর আমি বলবো সেই গ্রন্থটির কথা যা প্রথমেই আমি বলেছিলাম। গ্রন্থটির নাম হলো স্বপ্ন দর্শন। এটি বিহারীলালের একমাত্র গদ্য গ্রন্থ। গ্রন্থটি মোট 16 পৃষ্ঠার গ্রন্থ, যার প্রথম প্রকাশ 1898। সমগ্র রচনাটি মোট 18টি অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। এর পাশাপাশি বলবো বিহারীলাল চক্রবর্তীর মৃত্যুর পর তার পুত্র অবিনাশ চক্রবর্তী তার কিছু অপ্রকাশিত রচনা প্রকাশ করেছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে একটি সাধারণ ধারণা পেলাম এবং তার রচিত কিছু গ্রন্থ সম্পর্কে তথ্য জানতে পারলাম। এইভাবেই আমি চেষ্টা করি প্রতিটি সাহিত্যকার সম্পর্কে বা প্রতিটি রচনা সম্পর্কে তথ্যপূর্ণ আলোচনা করার। যদি আমার তথ্যপূর্ণ আলোচনা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। অন্যান্য তথ্যপূর্ণ ভিডিওগুলিও দেখতে ভুলবেন না, সেগুলিতেও অনেক তথ্য রয়েছে।